আপনার প্রচারে কি থাকছে গণভোট সম্পর্কিত তথ্য? আপনি কি আপনার ভোটারকে বুঝাচ্ছেন? নো নো নো, নট এট অল, ইটস নট আওয়ার কনসার্ন। আমরা 5 ঘন্টা কমাই দিব, সরকার ওইটা টাকা দিবে। বাপের খালি সম্পত্তি নাকি? সরকার টাকা দিবে, 3 ঘন্টা আপনি কাজ করবেন না, ওটার জন্য সরকার টাকা দিবে। তাহলে বিএনপি কেন নির্বাচনের দিন গণভোট চাইল? আপনার শখ হয়েছে, আমি দিচ্ছি আপনাকে ইলেকশনের দিন, ওই দ্যাটস অ্যাবাউট ইট। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো আসলে পুরোপুরি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশের যে কোনো এলাকায় এবং যত প্রত্যন্ত এলাকাতেই আমরা যাই না কেন, আমরা দেখতে পাই যে পুরোপুরি নির্বাচনী হাওয়া বইছে। আজ আমরা সেই নির্বাচন, বাংলাদেশের রাজনীতি নিয়ে আলাপ করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন এম নাসির রহমান, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে এবং মৌলভীবাজার 3 আসনের সাবেক মেম্বার অফ পার্লামেন্ট। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এম নাসির রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? জি আছি, মোটামুটি ভালো। কত খারাপ কত ভালো? একটু খারাপ বেশি ছিল, এখন মনে হচ্ছে একটু ভালো আছে, বেটার আর কি। মানে পলিটিক্যাল সাইড থেকে মনে হচ্ছে থিংস আর লুকিং অপটিমিস্টিক মনে হচ্ছে আর কি। আই মে বি রং। ঠিক কি দেখে আপনি অপটিমিস্টিক হচ্ছেন? কারণ বাতাসে এটাও নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় দেখা যায়। সো আপনি অপটিমিস্টিক হচ্ছেন? প্রায় প্রত্যেক শিক্ষিত মানুষই আগে বলতো, আগে মানে 2 সপ্তাহ আগে পর্যন্ত, বা এখনো বলে হয়তো, যে নির্বাচন কি হবে নাকি। আমি জিজ্ঞেস করি আপনাদের সংশয়টা কিসের জন্য, আর নির্বাচনটা আটকাবে কি কারণে? তো কতগুলো জিনিস হয়তো অবভিয়াস দেখা দিয়েছিল। একটা দল বিভিন্ন ধরনের হুমকি দামকি করছিল, এটা না হইলে করবো না, ওইটা না হইলে দিবে না, হ্যাঁ এটা মানতেই হবে, নাহলে নির্বাচন হবে না, নানান ধরনের আস্ফলন করছিল ইয়েতে। People were getting wrong signals from that party's leader, তারা যারা 2-1 যারা এই সমস্ত বক্তব্য দিচ্ছিল, ওইটাই বোধহয় মানুষের কাছে সংশয়ের একটা জিনিস ছিল কিনা এতে। তবে এখন সেই জিনিস তো এখন চিফ অ্যাডভাইজার তো বলেই দিয়েছে যে গণভোট কিভাবে হবে, কবে হবে সেটা তো অ্যানাউন্স করে দিয়েছে। আপনি কোথাও কোনো সংশয় দেখছেন না? একটু দেখছি, সামান্য। কিরকম? যে নির্বাচন লেটেস্ট যদি করতে হয় ফেব্রুয়ারি 12 তারিখ সিমস টু বি টেন্টেটিভ। আবার শুনছি 5 তারিখে হতে পারে, বা 12 এরকম, আচ্ছা ধরলাম 12 তারিখই। তো সেই অনুবাদে হাতে মাত্র 2.5 মাসের মতন পিরিয়ড। নির্বাচনের ডেট এবং তফসিল ঘোষণার ডেটটা এখন বলতে কি সমস্যা সরকারের, এই জিনিসটা বুঝতে পারছি না। ওয়াই দি ইন্টারিম গভর্নমেন্ট ইজ সো হাস অ্যাবাউট ইট। মনে হচ্ছে এটা একটা মানে আমাদেরকে একটা সারপ্রাইজ দিবে ইয়েতে, হ্যাঁ, দিয়ে আমাদেরকে অ্যানাউন্স করবে। আমি বুঝলাম না। আপনারা দেখেন নেপালে যে সেপ্টেম্বরে যে শর্ট রিভলিউশন হলো 3 দিনের, তারপরে ইন্টারিম প্রাইম মিনিস্টার আসলো, উনি প্রথম দিনে বসেই ঘোষণা দিয়ে দিলেন মার্চ মাসের 6 তারিখে নেপালের নির্বাচন হবে। এভরিবডি নোস নির্বাচন অন 6 মার্চ। আমরা এখন 2.5 মাস বাকি থাকতে আমরা কেন জানতে পারতেছি না যে নির্বাচনটা কোন ডেটে হবে? এটাকে একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত নেওয়ার চেষ্টা করছে কেন সরকার? এই জিনিসটা আমার কাছে ইন্ট্রিগিং, এবং এই যে সামান্য জিনিসটাই এই মানুষের মনে সংশয়টা দিচ্ছে। যদি আজকে ডেটটা ডিক্লেয়ার হয়ে যায় সেটিও, তাহলে কিন্তু অনেক মানুষের ইয়েটা নেমে আসবে। এই মুহূর্তে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এবং সাবেক এমপি হিসেবে, যেহেতু আপনার এর আগেরও 2বার অভিজ্ঞতা আছে নির্বাচন করার, আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি রয়েছে সেটা আসলে পুরোপুরি না, সেখানেও আসলে কোনো ধরনের অনিশ্চয়তা আছে কি? কমিশন তো বারবার বলছে দে আর টোটালি রেডি, হ্যাঁ দে আর অ্যাবসলিউটলি রেডি, এবং তাদের ইয়ে ছিল যে 15 নভেম্বরের মধ্যে they should be absolutely ready to hold নির্বাচন এনি টাইম। তো ওনাদের তো কমিশন একজন বলেছেন নির্বাচন 15 তারিখের মধ্যে, এবং দরকার হলে আগেও যদি প্রয়োজন হয় তারা আগেও নির্বাচন করার জন্য প্রস্তুত আছেন, ওনারা তো বলেছেন ইয়েতে। সো আই উড টেক দেয়ার ওয়ার্ড ফর ইট, এবং মনে করবো তারা তো প্রস্তুত আছেনই তারা ইয়েতে। এখন আপনার প্রস্তুত বলতে ব্যালট পেপার তো বানিয়ে ফেলে নেই, হ্যাঁ। দ্য অনলি থিং দ্যাট ইজ লেফট আউট ফর দেম টু মেক ইজ দ্য ব্যালট পেপার। বাক্স তো ওর আছেই, হ্যাঁ বাক্স ওর আছে, লজিস্টিক্স তো সবই রেডি ইতে আছে। The only thing that is need to be done is there is plenty of time for that. কারণ ব্যালট পেপার তো আপনি যদি কথার কথা নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখেও হয়, জানুয়ারি লাস্ট উইকের আগে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের আগে তো ব্যালট পেপার প্রিন্টিংয়ে যাবে না। যে কয়দিন সময় লাগবে 12 কোটি 12.5 কোটি ভোটারদের জন্য যে কয়দিন লাগবে প্রিন্টিং করতে, ওই কঠিন সময় নিয়েই ব্যালট পেপারটা তৈরি করা হবে, আর ওটা ডিস্ট্রিবিউশন করতে যায় সময় লাগে। কিন্তু এবার তো আবার আরেকটা চাপও আছে গণভোটের। হ্যাঁ, সো আপনার কাছে সেই ক্ষেত্রে কি মনে হয় যে একদিকে গণভোট আর একদিকে আমাদের জাতীয় নির্বাচন, শুনেন আপনাকে এই দুটো মিলালে প্রিপারেশন কি দেখতে পান? গণভোট সবসময় একটা প্রশ্ন নিয়েই হয়, একটা প্রশ্ন করা হয়, আপনি এটার সাথে অ্যাগ্রি করেন কি করেন না, হ্যাঁ না দিবে না। মানুষজন কিন্তু ইলেকশনের সিলে মারতে ব্যস্ত থাকবে, এক। গণভোটে সেভাবে পড়বে না।
পড়ার কোনো কারণ দেখেন, বিশেষ করে মহিলাদের পক্ষ থেকে যে গ্রামাঞ্চলে গণভোটে আপনি ব্যালট পেপার খুব কমই পাবেন। আপনি গণভোটে পাবেন শহরাঞ্চলে পাবেন, বাট গ্রামাঞ্চলে আপনি তেমন একটা পাবেন না, রেসপন্স আচ্ছা, পাবেন না। তাহলে আমি একটু জিজ্ঞেস করি যে এই যে গণভোট হওয়া নিয়ে যে জোর, মানে 4টা প্রশ্ন, সেটার হ্যাঁ না উত্তর, আপনারা তো এরই মধ্যে প্রচারে নেমে গেছেন। আপনার প্রচারে কি থাকছে গণভোট সম্পর্কিত Nothing. তথ্য? আপনি কি আপনার ভোটারকে বুঝাচ্ছেন? No, not at all. It's not our কেন? concern. কারণ গণভোট অন ইলেকশন ডে অর বিফোর ইলেকশন ইজ লাইক, মানে ঘোড়ার গাড়ির আগে, মানে গাড়িটাকে আগে বসায়, ঘোড়াটাকে পিছনে বসানো। হ্যাঁ, আপনার ঘোড়ার গাড়ি তো ঘোড়া আগে থাকে, গাড়ি পিছনে থাকে, ও টানে গাড়িটাকে। তো কথা হলো যে চিফ অ্যাডভাইজার তো বলেই দিয়েছেন যে এই নির্বাচনে প্রথম 6 মাস 180 দিন ইট উইল বি এ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি উইল ডেলিবারেট অন দি, এই যে 86টা জুলাই সনদের এইগুলো নিয়ে ডেলিবারেট করে এটাকে পার্লামেন্ট পাস করবে, ওই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি পাস করবে। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি পাস করে তারপরে গণভোট হবে। তখন কিন্তু প্রশ্ন একটাই থাকবে, ওটা ডেলিবারেশনস হবে, এটা জনগণ জানতে পারবে এই 6 মাসে what are being deliberated about, even though 99% people are not bothered about it. 99% people are not bothered about it, in fact more. But still that is the process. এখন যেটা একটা গণভোটের নামে করানো হচ্ছে, it is just to satisfy a certain Islamic party এবং the new incepted party, আর কিছু না। They are not understanding the concept, বা অথবা আন্ডারস্ট্যান্ড করে ওটাকে না আন্ডারস্ট্যান্ড করার মান করছে। এখানে গণভোট হওয়ার কোনো কারণ, আপনার জুলাই সনদের ব্যাপারে এপ্রুভ করতে হলে এটা তো অলরেডি ডিক্লেয়ার দ্যাট দি নিউ পার্লামেন্ট উইল বি 6 months কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অ্যান্ড ওই 6 months আমরা খালি এই যে 86টা দফা নিয়ে যে এটা নিয়ে এগুলি নিয়ে আলোচনা করে টরে ফাইনাল করে পার্লামেন্ট উইল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উইল অ্যাপ্রুভ ইট, দেন দে উইল সেন্ড ইট টু গণভোট। গণভোট অ্যাপ্রুভ হওয়ার পরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফিনিশ, দেন পার্লামেন্ট উইল স্টার্ট ফ্রম 181th ডে। সো দ্যাট ইজ দ্য প্রসেস। এই গণভোটের তো কোনো মানে নাই। 4টা প্রশ্ন দিতে কোনো গণভোট হয় না, এটা তো অবান্তর, অবাস্তবিক। না না, এটা পড়ার মতন লোক তো নাই এখানে, কয়জন লোক মানুষ পড়তে পারবে এগুলি? হ্যাঁ, আর সময় কোথায়? আচ্ছা, আপনি আমাকে বলেন, আমাকে যদি 70% ভোট কাস্ট করাইতে হয়, the minimum the maximum time I can give a voter is 2 minutes. ঠিক আছে, টেকিং দ্য ব্যালট পেপার, বুথে গিয়ে সিলটা মেরে করে এসে 2 মিনিটস অনেক বেশি হয়ে যায়। এটা তো মানে আরও কমের মধ্যে হওয়ার কথা। আচ্ছা, ধরে নিলাম আমাদের দেশে তো আস্তে আস্তে যাবে, বুড়া লোকরা যাবে, মহিলারা যাবে, এই করে ইনফ্যাক্ট আরও অনেকে 3-4 মিনিটসও নিতে পারে। সো করে নিয়ে আপনি যদি 2 মিনিটস করে ধরেন 70% ভোট কাস্ট করতে গেলে ইউ ক্যানট গিভ মোর দেন 1.5 to 2 minutes। তো 4টা জিনিস পড়বে কোথায়, আর কোথায় আপনার হবে? এটা তো পুরো লেজে গোবর অবস্থা দাঁড়াবে না। And not only that, point is people will be more interested in voting in the marka, in ধানের শীষ or রারিবাল্লা, যেটাই মার্কা থাকুক। হ্যাঁ, they are not interested এতে। একমাত্র বললাম আপনাকে শহরাঞ্চলের ইয়েগুলি ছাড়া, ছাড়া, তাও একটা শহরাঞ্চলে আমি যদি একটা শিক্ষিত মানুষ হয়ে যাই, আমি গণভোটের প্রশ্নগুলি আমাকে পড়তে হবে 4টা, পড়ে তারপর আমি হ্যাঁ না ওখানে থাকবো, এটার মধ্যে হ্যাঁ না টিক মারবো। আমার তো মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগবে। গণভোটের যে 4টা বিষয় তুলে ধরা হয়েছে, যে এই বিষয়গুলোর উপর গণভোট হবে ওই সনদের, সেইগুলি তো এরই মধ্যে মানুষ জেনে গেছে। তার মানে সে কিন্তু অলরেডি ডিসাইডেড যে সে এটা হ্যাঁ বলবে না না বলবে। সাধারণ মানুষ, ভোটার? অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। প্রশ্নই আসে না। পিপল ডোন্ট নো। আমি তো জানি না, আই ডোন্ট নো। তাহলে আপনারা আরো 50টা কলিগের জিজ্ঞেস করুন, ওরা কেউ গণভোটে কিছু জানে কিনা। না, তাহলে বিএনপি কেন নির্বাচনের দিন গণভোট চাইল? আপনার শখ হয়েছে, আমি দিচ্ছি আপনাকে ইলেকশনের দিন, ওই দ্যাটস অ্যাবাউট ইট। হ্যাঁ, আপনার শখ হয়েছে, আপনি করেন। আমরা তো বিএনপি তো উইল বি অপোজিং ইট, আমরা তো না দিব এমনিতেই। কারণ এটা দিস ইজ এ ফ্রুটলেস গণভোট, এটা কোনো পারপাস নাই। আচ্ছা, আপনি আমাকে বলেন, when you are declaring the new parliament's first 6 months as constituent assembly, আপনি কিসের গণভোট? For what purpose? ওটা কি জন্য করাচ্ছে 6 মাস? জাস্ট টু deliberate on this 86 দফা অফ দি জুলাই সনদ, তো সেটার জন্যই তো করছে না, আর তো কিছু না। তো সেটা আমরা ডেলিবারেট করে টোরে নিয়ে পার্লামেন্টে অ্যাপ্রুভ করে, তারপরে যেটা বারবার বলছি, এই গণভোট ইজ লাইক পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স। ঘোড়ার আগে তার গাড়িটাকে বসায় দেওয়া হয়েছে এখন, কারণ গাড়ি কীভাবে ঘোড়াকে টানবে? তার মানে এই যে গণভোটের নামে এখন যা যা হবে সেটা তাহলে এক ধরনের ইটস টোটালি প্ল্যাটনিক একটা জিনিস, কোনো পারপাসলেস, ইট হ্যাজ নো এফেক্ট।
ইট ইজ নো এফেক্ট। এটাতে সময় নষ্ট হচ্ছে, অর্থ অপচয় হচ্ছে, হচ্ছে এতে হচ্ছে নতুন দলকে এবং একটা ইসলামিক দলকে কে মাথার ভিতরে ঢুকাই দিয়েছে গণভোট আগে না আগে করতে হবে, নাহলে তো আমাদের যা বিএনপি থেকে কিছু মানবে না। যে বিষয়গুলিতে হচ্ছে এই গণভোট চাওয়া ওরাদের ফেয়ার ছিল, সেই বিষয়গুলি তো আমার রাষ্ট্রের বা আমার রাজনৈতিক অবস্থার জন্য অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, অত্যন্ত জরুরি। আমি এই জুলাই তো হলোই এই সব কারণে, তাহলে আমি কেন আসলে এটা না করে, এটা আগে না করে আমি নির্বাচনের আগের অবস্থায় চলে যাব? ভাই আপনার এই 84 দফা তো আপনারা কয়েকজন লোক মিলে কথাবার্তা বলবো, এটা ঠিক করেছেন। হ্যাঁ, একটা কমিশন করেছেন, কমিশন নিয়ে ইট হাজ এনিথিং, দেয়ার আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস ইন দ্যাট। সো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তো কেন পার্লামেন্ট ছাড়া করতে পারবে না? শুধু আলোচনায় আপনার 84টা দফার মধ্যে ধরেন 14টা দফা আছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, কথার কথা যদি ধরে নিলাম, কতটা আছে আমি জানিও না। হ্যাঁ, তো ধরলাম ওইটা, তো আপনি এটা কীভাবে করবেন? হ্যাঁ, আপনি এটা কীভাবে করবেন ইয়েতে উইদাউট পার্লামেন্ট? সো আইদার ইউ ডু ইন পার্লামেন্ট। এখন পার্লামেন্টটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা হচ্ছে, বিকজ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে। কনস্টিটিউশনের এটা দিস উইল গো অ্যাজ দ্য 16th অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, এগুলো সব কিছু ইনকর্পোরেট করে তখন ওই 6 মাসে যখন পার্লামেন্টে ডেলিব্রেশন হবে, দেন ইট উইল বি স্প্রেড টু অল দ্য পিপল। সরকারের উচিত বুকলেট বানিয়ে, হ্যাঁ, 84 দফার বুকলেটকে ফ্রি ডিস্ট্রিবিউট করা পিপলদের মধ্যে। পিপল হ্যাভ টু নো অ্যাবাউট ইট। এটা পুরো কোটি কোটি বানিয়ে এটাকে। কিন্তু তখন একটি রাজনৈতিক সরকারই কি আসলে এই বিষয়গুলো তার মানতে বাধ্য হবে? ওয়েল, বিএনপি তো সাইন করছে, এভরিবডি হ্যাজ সাইন্ড, তাই না? সো হুইচ এভার পার্টি কামস টু পাওয়ার ইয়েতে, তো তাকে তো এটা করতে হবে। এটা ইট উইল হ্যাভ টু বি ডেলিভারেট ইন দ্য পার্লামেন্ট। তখন আপনি পার্লামেন্টে ডেলিভারেট করার পর আপনার 84 দফা থাকলো না, 14টা দফা বাদ হয়ে গেল, 70টা দফা নিয়ে ফাইনাল হলো। তো 70 দফা অ্যাপ্রুভড হয়ে দেন ইল গো ফর গণভোট, যে এই পার্লামেন্ট এটি করে ইয়ে করছে, আমি জনগণের কাছে দিচ্ছি এটা অ্যাপ্রুভ করার জন্য গণভোট ইয়েতে। বাট তো জনগণ তখন বুঝবে, মানে এখন বুঝবে না, তখন বুঝবে। তখন তো আপনি ইউ উইল মাসলি, আপনি তো এখন মানুষের মধ্যে মাসলি সার্কুলেট করেন নাই আপনার 86 দফা কী করতে চাচ্ছেন, তাই না? এইটা তো আই হ্যাভ রিটেন টু অ্যান অ্যাডভাইজার, সিটিং অ্যাডভাইজার, যে আপনি তো এইভাবে করে গণভোট করতে পারেন। এটা চাইল্ডস প্লে কথাবার্তা, বাচ্চাদের মতো কথাবার্তা হচ্ছে, হাস্যকর। আপনাকে একটা বুকলেট বানাইতে হবে যে জুলাই সনদ কী, এবং এটার মধ্যে 84 দফাটা থাকতে হবে। এটা ফ্রি বানাইতে হবে কোটি কোটি ইয়েতে, দেন ইউ হ্যাভ টু ডিস্ট্রিবিউট ইট আমংস দ্য পিপল। অ্যান্ড ইভেন ইফ ইউ ডিস্ট্রিবিউট আমংস দ্য পিপল, কয়জন মানুষ আপনার লিটারেট? আপনার লিটারেট মানুষ কয়জন? আপনি তো 12 কোটি 75 লাখ প্রিন্ট করে লাভ নাই, আপনি 1 কোটি চাপালেই যথেষ্ট আপনার। তাহলে একটা প্রশ্ন, তার মানে এখন আমার যে 4টা বিষয় আছে গণভোটে, আমি যদি একজন ভোটার সেটা পড়ে হা না দিয়ে আমি আপনাকে বলি, যাই, আপনার কি মনে হয় যে এটা একটা সময় নষ্ট হবে এবং আপনার গণভোটের দরকারই নাই, এখনও নাই, ভবিষ্যতেও নাই। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উইল অ্যাপ্রুভ ইট। সারা দেশের 12 কোটি 12.5 কোটি ভোটার্স হ্যাভ ভোটেড 300 পিপল টু ডেলিবারেট অন দিস ম্যাটার। হ্যাঁ, এবং এই 300 জন লোকের উপরে, 300 জন লোকই ইজ ম্যান্ডেটেড বাই দি ভোটার্স এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে আলোচনা করতে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উইল অ্যাপ্রুভ ইট, ফিনিশ, ডান, অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন, শেষ। গণভোট কিসের আর? ওকে, তাহলে পিআর সম্পর্কে একটু জানি, তাহলে যে পিআর সিস্টেমটা কার্যকর হতে পিআর তো লোয়ার হাউসে আর হচ্ছে না, ওই ঠিক আছে ইয়েতে হবে, আপার হাউসে সব জায়গায় পিআর সিস্টেমে হয় না। কিন্তু সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনার দল কতটুকু সুবিধা আর অসুবিধায় পড়বে? কোনো অসুবিধার কোনো কিছু নাই ইয়েতে। বিএনপির অবশ্য যে রিজনটা যেভাবে পিআর বলেছিল ওইটা অবশ্য ওইভাবে তো পিআর হয় না ইয়েতে, মানে ওই যে সংসদে কত সদস্য তার উপরেই করে ইয়েতে নিয়মটা হইলো পার্সেন্টেজ অফ ভোট। লোয়ার হাউস পার্লামেন্টে যে দল কত পার্সেন্টেজ ভোট পেয়েছে সেই অনুযায়ী ওনারা ইয়ে করে। এটা আপার হাউসের সিস্টেম হলো আপনি 100টা সিট ফর এক্সাম্পল, হ্যাঁ, তো এভরি পার্টি 100 জনের নামের লিস্ট ইলেকশন কমিশনকে দিবে 1 থেকে 100। সো এখন ধরেন কোনো পার্টি যদি 50% পেয়ে থাকে, কথার কথা, তাহলে সে তার যে প্রথম যে 50 জনের নাম লেখা ছিল ওই প্রথম 50 জন আপার হাউসের মেম্বার। এখন ওটা কী বলা হবে, সেনেটর বলবে না কী বলবে, এটা তো ঠিক হয়নি এখনও। হ্যাঁ, তো আপার হাউস মেম্বার হয়ে গেলেন, বাকিরা আউট। আর একটা দল পেয়েছে 10%, তাহলে ওর প্রথম যে 10 জন ছিল ওই 10 জন পাবে, তো হলো 60 জন। আর একটা পেয়েছে 20%, এইভাবে করে 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 ইয়েতে আসবে। বাট পিআর একটাই আছে যে মিনিমাম ভোট পেতে একটা থ্রেশহোল্ড ভোট থাকবে। যেমন ডেভেলপ কান্ট্রিতে মিনিমাম হলো 5% ভোট থাকতে হয়। জার্মানিতে তো লোয়ার হাউসেই আছে, একটা পার্টি মাস্ট হ্যাভ 5% ভোট, টোটাল ভোট টু রিমেইন এজ এ পার্টি, আদারওয়াইজ দ্যার ইজ নো পার্টি। তুমি কোনো পার্টি না। তো আমাদের এখানে 3% প্রপোজ করছে, আচ্ছা ঠিক আছে 3%ই, হ্যাঁ। সো 3%
মিনিমাম পেতে হবে, 3% মিনিমাম পেতে হবে টু গেট এখন যদি কোনো পার্টি 2% পেয়ে থাকে হি গেটস নাথিং, সে দুইজনে পাবেন, মিনিমাম ইজ 3। আপনার কাছে কি মনে হয় এই আপার হাউস পিয়ার সেটা ক্ষেত্রে বিএনপি বলা হচ্ছে যে বিএনপির উপরে এক ধরনের চাপ পড়বে, মানে বিএনপি এটা পছন্দ করছে না? আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি ফার্স্ট অফ অল দি কান্ট্রি ইজ এ ইউনিক্যামেরাল কান্ট্রি, ইটস নট এ ফেডারেল কান্ট্রি। আপনাকে আপার হাউস করতে গেলে ইউ হ্যাভ টু বি বিকাম এ ফেডারেল কান্ট্রি। এই যে কথাগুলি বলে এনে যে আপার হাউস করা হচ্ছে অ্যান্ড অল দিস থিংস, কনস্টিটিউশনাল মেইন ফান্ডামেন্টাল স্ট্রাকচারই চেঞ্জ হবে আপনার। আপনাকে এই যে ডিভিশন বলি আমরা, এগুলিকে প্রভিন্স ডিক্লেয়ার করতে হবে, নাহলে স্টেট ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, অ্যান্ড দেন ইট হ্যাজ টু বি এ ফেডারেল গভর্নমেন্ট। আপার হাউস আপনি যেখানেই 2 হাউস আছে দেয়ার ইজ অলওয়েজ এ ফেডারেল গভর্নমেন্ট। ইন্ডিয়াতে বলেন, জার্মানি বলেন, তারপরে আমেরিকা বলেন, ফ্রান্সও বলেন, ইয়েতে তো একমাত্র ইউকেতে নাই। ইউকেতে ইটস এ ইউনিটারি গভর্নমেন্ট বা 2 হাউস, ওই সিস্টেমে। বাট ওদের যে আপার হাউসটা ওটা তো একটা শোপিস, হাউস অফ লর্ডস। ওনারা কারা? ওনারা রাজতন্ত্র হয়ে যারা আসছিলেন, সামন্তবাদীরা। হ্যাঁ, ওনাদের আবার অনেক কেউ অ্যাপয়েন্টমেন্টও করে, সরকার যার ইচ্ছা তাকে অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছে। হাউস অফ লর্ডস অ্যাপয়েন্টেড, ইটস অ্যান অ্যাপয়েন্টেড হাউস। ওনারা কোনো ডেলিভারি, দে হ্যাভ নো পাওয়ার অ্যাট অল। হ্যাঁ, কিচ্ছু নাই ওখানে বসে ইটি করা ছাড়া, দে আর নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। আপনি রাজ্যসভা ধরেন ইন্ডিয়াতে, কোনো আওয়াজ পান রাজ্যসভা কিছু করছে না করছে? কোনো আওয়াজ পিছু পাওয়া যায় না। হ্যাঁ, আপনার জার্মানিতে আছে আপনার সেনেট। No, the only Senate upper house যেটা পাওয়ার আছে ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ইউএস সেনেট। হ্যাঁ, ইজ দ্য ইউএস সেনেট। আর বাকি আপার হাউসগুলি ইজ অল টোটো জগন্নাথ শোপিস। আমাদের এখানে এই আপার হাউস আসলে ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আপার হাউস করেন আপনি, খারাপ না। অনেক ভালো ভালো মানুষ যারা ইলেকশন করার মতন ক্যাপাবিলিটি নাই, বাট ইউ নিড টু হ্যাভ দেম ইন গভর্নমেন্ট ইয়েতে, তাদেরকে আপনি আনতে পারেন ইসের মধ্যে, ইন দ্য আপার হাউস। বিশিষ্ট ব্যক্তিরা তো ধরেন ইলেকশন ইজ নট এন ইজি জব। হ্যাঁ, তো ওই সমস্ত লোককে তো ইলেকশন করে ওনারা আসবেন না। তো এই ধরনের বিজ্ঞ মানে আপনার কি বলে জ্ঞানী ব্যক্তিদেরকে আপনি আপার হাউসের আপনি মেম্বার করে নিয়ে আসলেন। তো এটা জিনিসটা মানে আরো একটু না, মানে দেশটা আরো একটু ইয়ে বলে, এটাকে কি বলে, আরো মতের বিভিন্ন আসলো আর কি এতে। এখন আমি একটা জিনিস জানতে চাই যে ধরুন আমার 300 মেম্বার অফ পার্লামেন্ট, সাথে আরো 100 যোগ হলো 400। হ্যাঁ, আমার মেম্বার অফ পার্লামেন্টের তো আসলে দেখা যায় যে মূল কাজ হচ্ছে আইন বানানো, কিন্তু সেদিকে তো কিন্তু সেখানে আসলে তো তাদের পাওয়া যায় না। মূল কাজ চলে যায় কোথায় ব্রিজ হবে, কোথায় স্কুল আপনার। হ্যাঁ, না যেমন আপনিও আমি শিওর যে কোনো না কোনো স্কুলের কমিটিতে আপনি প্রধান। না, আমি কোনো সময় নেই, দেখি এটাই ঘটে। সো একজন এমপি মানে এখন আরো 100 জন যুক্ত হবেন এটার সাথে। না, ওনারা অন্য স্টাইল, ওনাদেরকে এসের সাথে যোগ করার দরকার নেই। ওনারা এসে তো আর ওইভাবে পারছে স্কুলের মেম্বার এটা হবেন না। কিন্তু এই যে আমাদের এমপিদের মধ্যে, না আপনি তো 450 বলে গেছেন, তো 50টা মহিলার কথা বলে গেছেন নাকি? 450, এই যে 450 মেম্বার অফ পার্লামেন্ট, তারা মানে এটা কতটা ভারী হতে যাচ্ছে আসলে নেক্সট পার্লামেন্ট, কতটা খরুচে হতে যাচ্ছে? আপনি দেখেন ইউকের পপুলেশন হলো 65 মিলিয়ন অ্যান্ড দে হ্যাভ 635 মেম্বার্স অফ পার্লামেন্ট। আর আমাদের পপুলেশন হলো 180 মিলিয়ন অ্যান্ড উই স্টিল হ্যাভ 54 ইয়ার্স আগে যে 300 ছিল সে 300 আছে। বাংলাদেশের পপুলেশন, এটা তো অ্যাবসার্ড। আমার ইয়েতে ইলেকট্রাল সিটে ভোটার ইস 4,85,000। এটা তো হয় না পৃথিবীতে, এত হাই সিট মার্কার ইয়ে তো নাই। বাট ইন্ডিয়াতে আছে, বিকজ ইন্ডিয়াতে করতে পারছে না, বিকজ ইট উইল টেক ফার দ্য ইয়ে। জার্মানিতে দেয়ার পপুলেশন ইজ অলসো অ্যারাউন্ড এরকম 60 মিলিয়ন 62 মিলিয়ন। দে হ্যাভ 735 মেম্বার্স অফ পার্লামেন্ট। আর ওদের মেম্বার অফ পার্লামেন্ট কম বেশি হয় আবার এক ইলেকশনের পরে। হ্যাঁ, ইউকেতে একটা কনস্টিটিউয়েন্সিতে টোটাল ভোটার্স ইজ নেভার এক্সিস্ট মোর দেন 50,000, 50,000 উপরে কোনো ইয়ে নাই। আর আমাদের হলো 4 লাখ। আর আপনি যদি ঢাকায় আসেন তো 6 লাখ 7 লাখ 8 লাখ ভোটার। তো আমার তো সিট বেড়ে তো বাড়ানো দরকার। আচ্ছা, সিট বাড়ালাম, আমার মেম্বার অফ পার্লামেন্ট বাড়ালাম সময়ের প্রয়োজনে, আমার রাজনীতির চেহারার কি মূল পরিবর্তন হবে? আমি যে ধরনের রাজনীতির চর্চা করি, আপনি যে সমস্ত উন্নত দেশের উদাহরণ দিচ্ছেন বারবার, তার রাজনীতি আর আমার রাজনীতির মধ্যে তো গুণগত বিস্তর ফারাক। হ্যাঁ, আপনি রাজনীতি আমি বলছি আপনাকে, আমি আপনাকে একটু আপনার প্রশ্নই বলি যে আমি পার্লামেন্ট মেম্বার বাড়ালাম, 100 জন বাড়ালাম, কথার কথা।
এটা থেকে আমার কোয়ালিটেটিভ কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা? আই উড সে No. নট নো। ফার্স্ট অফ অল আপনাকে জিনিসটা বুঝতে হবে যে আপনার পার্লামেন্ট মেম্বারের কিন্তু আইন বানানোর কোনো ক্ষমতা নাই। আপনি আর যত কিছুই সব কিছু করেন, বাট যে কাজটা আপনি করতে পারছেন না সেটা আপনি আইন করে প্রণয়ন করতে পারছেন না। অথচ আপনাকে কিন্তু আইন প্রণয়তা বলা হচ্ছে। ডেইলি স্টার কিন্তু আপনাকে বলবে ল ব্রেকার। হ্যাঁ, ওরা মেম্বার অফ পার্লামেন্ট বলতে পছন্দ করে না, ওরা ল মেকার বলে। তো ল মেকার, আমি বলবো উই আর ল অ্যাপ্রুভার্স অনলি, অ্যাপ্রুভার্স। ঠিক আছে? কিরকম একটু ভেঙে বলেন। একটা কোনো বিষয়ে যদি বিল আনতে হয়, ওই বিলটা তো মেম্বার অফ পার্লামেন্ট করছে না, ওই বিলটা করছে ওই বিলের রেলেভেন্ট মিনিস্ট্রির ডেপুটি সেক্রেটারি অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি, সে বিলটা বানাচ্ছে। মিনিস্ট্রিতে ওটা স্ক্রুটিনি হওয়ার পরে, ওদের লিগ্যাল ডিমান্ড স্ক্রুটিনি হওয়ার পরে ওটা ক্যাবিনেটে যাচ্ছে, ক্যাবিনেট অ্যাপ্রুভস ইট। ক্যাবিনেট অ্যাপ্রুভ করার পরে ইট কামস টু পার্লামেন্ট, পার্লামেন্টে উত্থাপিত হইল, উত্থাপন হওয়ার পরে সাথে সাথে রেলেভেন্ট মিনিস্ট্রির স্ট্যান্ডিং কমিটিতে চলে গেল। তো রেলেভেন্ট মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির 10 জন মেম্বার, পজিশন অপোজিশন মিলে 10 জন ওই 10 জন মেম্বার ওই যে বিলটা আসছে ওটার বড় জোর একটু দাড়ি কমা একটু এদিক ওদিক করতে পারেন। হ্যাঁ, তেমন কোনো ফান্ডামেন্টাল যোগও করতে পারবেন না, মাইনাসও করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, এতে দাড়ি কমাই করে তারপরে এটা ওনারা নিয়ে আসলেন পার্লামেন্টে এখন অ্যাপ্রুভের জন্য। তো এটা যদি সরকারি বিল হয়ে থাকে তো সরকারি দল এটাকে হ্যাঁ বলতেই হবে, আর বিরোধী দলে না বলবে। তা হ্যাঁ জযুক্ত হয়েছে, হ্যাঁ জযুক্ত হয়েছে, হ্যাঁ যদি বাস ফিনিশড। মানে গত 50 বছর ধরে এভাবেই চলে আসছে। হ্যাঁ, দ্যাটস হোয়াট উই আর। হ্যাঁ হ্যাঁ না, আমাদের দেশে পার্লামেন্ট মেম্বাররা ইজ অনলি ফর হ্যাঁ না, আর কিছু না, নাথিং এলস। আপনি এভরি থার্সডে ইজ প্রাইভেট মেম্বার্স বিল, প্রাইভেট মেম্বার্স ডে। প্রাইভেট মেম্বার্স ডে মানে কি? এ মেম্বার অফ পার্লামেন্ট ক্যান রেইজ এ বিল ফর ডিসকাশন ডেলিবারেশন ইন দ্য পার্লামেন্ট। হ্যাঁ, সে একটা বিল বানায় আনলো, আনে বৃহস্পতিবার দিন উত্থাপন করলো, উত্থাপন করার পরে সেটা পড়লো, ওটা পরে ওইটা যেই মন্ত্রণালয় রিলেটেড ওই মন্ত্রী এটার একটা উত্তর দিলেন, ওই মেম্বার তাকে একটা প্রশ্ন করলেন, মন্ত্রী আবার একটা উত্তর দিলেন। হ্যাঁ, উত্তর দেওয়ার পরে মন্ত্রী তখন রিকোয়েস্ট করবেন যে আপনি বিলটাও প্রত্যাহার করেন, এটা সরকার পরবর্তীতে দেখবে। এবং আপনি সরকারি দল এমপি হন আর বিরোধী দল এমপি হন, আপনি অবলাইজ টু প্রত্যাহার করতে, এটা আপনার প্রত্যাহার করতে হবে আপনাকে। আপনি বলেন, আপনি আশা প্রকাশ করছেন মেম্বার অফ পার্লামেন্ট আবার একটা বক্তৃতা দিবে যে ইয়ে করছে, সরকার এটা ইয়ে করবে, আমি এটা প্রত্যাহার করে নিলাম, ওই প্রত্যাহার করে নিলাম। তাহলে তো আপনারা না, মানে একটা দিন যে আছে আমার বিল তৈরি করে, সেটাও মার্ডার্ড, সেটাও কিন্তু মার্ডার্ড। ইউ সি মেম্বার্স অফ পার্লামেন্ট, ও এমপি হয়েছে, ও আপনি শুনেন, আমি যদি আইন প্রণেতা হয়ে থাকি, কথার কথা পার সে হইতে, আমি এই আইন পাস করছি, ওই আইন পাস করছি, নেক্সট টাইম ইলেকশন যাওয়ার সময় কি আমার ভোটাররা কেয়ার করবে? ওই আইন দিয়ে আমি কি, আমার ভাত কমছে, আমার রাস্তা হয়েছে, না আমার ইয়ে হয়েছে? তো রাস্তায় ঘাট এগুলি উপজেলা চেয়ারম্যানের করার কথা। ঠিক আছে, আসতেছি আপনাকে, উপজেলা বানাইছে, তো ওই উপজেলা চেয়ারম্যান যদি আপনি টাকা দিয়ে দেন, সে সব রাস্তা করে দিছে, ডিপটুল করে দিছে, হ্যান ত্যান করে দিছে, হ্যাঁ, নেক্সট ইলেকশনে তো সে দাঁড়ায় যাবে ক্যান্ডিডেট হয়ে, আপনি তো মরছেন। সো এটা এরকম তো উপজেলা চেয়ারম্যান সিস্টেম তো অন্য জায়গায় নাই। হ্যাঁ, ইটস নট, পাকিস্তানে করেছিল ইয়েতে, মায়ের এমপি আর ইয়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান, পরে ওটাকে বাতিল। হ্যাঁ, 2 পয়সা ভাত্তা দেয় না। একটা উপজেলা চেয়ারম্যান সে যে গাড়ি পায়, ওই গাড়ির চাক্কা বদলানোরও ক্ষমতা নাই তার, চাক্কা যদি খারাপ হয়ে থাকে, ওই টিএনও করবে। অল পাওয়ার ইজ উইথ দ্য টিএনও। উপজেলা চেয়ারম্যান অফিসে যাচ্ছে, বসে গল্প গুজা আড্ডা মারতেছে, ফিনিশড। তার মানে কি পুরোটাই একটা সাইকেলের মধ্যে, মানে কারোর আসলে সর্বোচ্চ ক্ষমতা নাই? নো, অল পাওয়ার স্টিল উইথ ইয়োর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পিরিয়ড অ্যান্ড সিম্পল। হ্যাঁ, একটা আছে মন্ত্রী, বাট মন্ত্রী তো ওরকম মন্ত্রী হয়েছে, মন্ত্রী থেকে বুঝতে হবে। সো আমাদের এখানে 99% মন্ত্রী তো দে ডোন্ট নো আয়োটা হোয়াট, যে মন্ত্রী তাকে দেওয়া হচ্ছে, হি অর শি ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য হোয়াট ইজ সেক্রেটারি ইজ টেলিং হিম টু ডু। কয়টা মন্ত্রী, সাইফুর রহমানের মতন কয়জন মন্ত্রী আছে, বা আমাদের মতন লোকরা গেলে কয়জন মন্ত্রী? আপনার ক্যাবিনেটের 30 জনের মধ্যে আপনি 2-3 জন পাইতে পারেন যারা কাজ বুঝে। যেমন আমাদের দলের মধ্যে যেমন সালাউদ্দিন সাহেব আছেন, বা আমির খুশি, বাট ইকবাল, এই যে হাতে গোনা কয়েকজন who will understand, ওনাকে the secretary cannot take মানে ওনাকে নাকে ধরে দিয়ে টানতে পারবে না। আর বাকিগুলো তো নাক দিয়েই রাখে সেক্রেটারির কাছে, বলে আমাকে তুমি টানিয়ে নিয়ে যাও, যা যা করা কোথায় সাইন লাগবে আমি সাইন দিয়ে দিব না, ফিনিশড। তাহলে আমি আপনাকে ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠাচ্ছি? A process to show democracy is there. সো আমার দেশ তাইলে
সেই অর্থে ডেমোক্রেটিক আমার দেশ না, আপনি ইট অ্যাপ্লাইজ টু পাকিস্তান, ইট অ্যাপ্লাইজ টু ইন্ডিয়া, ইট অ্যাপ্লাইজ টু জাস্ট অ্যাবাউট এনি আদার কান্ট্রি। তাহলে এই যে গণতন্ত্রের জন্য এত মারামারি, কিসের জন্য মারামারি? all মানে super- আর উই রেডি ফর দ্য গণতন্ত্র অ্যাকচুয়ালি? সুপার গণতন্ত্র, আনলেস ইউ হ্যাভ এডুকেটেড ভোটার, ইউ ক্যানট হ্যাভ এ গণতন্ত্র ইন দ্যাট লাইক ওয়ে। তো মানুষের তো এডুকেশন লেভেল থাকতে হবে ইয়েতে, গণতন্ত্র বোঝার জন্য। আপনি একটা মন্ত্রী বানাচ্ছেন, ও কিছুই জানে না এনিথিং অ্যাবাউট ইয়েতে, আর যদি 2 নম্বরই হয়ে থাকে সে তো আসছে মাল কামাইতে। হ্যাঁ, তো এই যে মোস্ট অফ দ্য, আচ্ছা 2 নম্বরই হচ্ছে না, সে ভালো মানুষই ধরলাম, কিন্তু হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অ্যাবাউট দ্য মিনিস্ট্রি দ্যাট ইজ বিন গিভেন টু হিম। হি হ্যাজ নো আইডিয়া হাউ দ্য সিস্টেম অপারেটস, হাউ দ্য সিস্টেম ওয়ার্কস। আমাদের মতন কিছু লোকজন যারা ইন্ডাস্ট্রি চালিয়েছি, হ্যাঁ, কর্পোরেট ব্যাংকে চাকরি করে এসেছি, আমাদেরকে সেক্রেটারি নাকে দড়ি দিয়ে ঘুরাইতে পারবে না, আমরা ওদেরকে ঘুরাবো। এটা তো আপনার হ্যান্ডফুল, হাতে গোনা 2-4 জন, রেস্ট দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। তাহলে আমার নেক্সট, আমরা এই যে বদলের রাজনীতির কথা বললাম, হ্যাঁ, বা আপনার দল বিএনপিও বলল যে তারা বদলে যাওয়ার রাজনীতি করতে চান, তাহলে আপনাদের মধ্যে তো তাহলে বদলটা কোন জায়গাটায় আসলো? কি বদল করছেন না, বদল করছে আমরা কেন? আপনার দলের সুপ্রিম থেকে শুরু করে এই একদম তৃণমূল পর্যায়ে যদি আমি ধরি, তাহলে কি বদলের রাজনীতি আপনারা করলেন? দ্য ডেমোক্রেটিক সিস্টেমটা ফেরত আছে, অ্যাজ আই সেড, দ্য সিস্টেম। আপনি নিজেই তো এটার উপর বিশ্বাস রাখতে পারছেন না যে ইউ ব্রিং ব্যাক দ্য সিস্টেম। নো, আমি বিশ্বাসটাও বিশ্বাস বিষয় তো না, ইট ইজ দ্য সিস্টেম, ইউ প্লে উইথ দ্য সিস্টেম। আচ্ছা, এবার তাহলে একটু জিজ্ঞেস করি, বিএনপি কি বদলেছে? বিএনপির রাজনীতিতে কি পরিবর্তন আসছে? অনেক, যেমন আমাদের নিউ লিডারশিপ মধ্যে আসছে, আরও ট্রান্সফরমেশনটা হবে when বিএনপি গোজ টু গভর্নমেন্ট। যেমন মানে কি ধরনের, মানে আমি যদি একটা নির্বাচন আগে আগে বার্তা দিতে চাই, একটা জেনারেশন শেষ হয়ে আসছে, হ্যাঁ, এখন নেক্সট জেনারেশনরা দে উইল টেক ওভার ইয়েতে। এবং বিএনপির তো ইউসি পলিটিক্স ইজ এ পলিটিক্স অফ ডেভেলপমেন্ট। এখন আপনার যে কি বলে, নতুন জেনারেশনটা একটু ইয়াং, ওল্ড জেনারেশনরা দে হ্যাভ স্পেন্ড দেয়ার টাইম, নতুন জেনারেশন আসবেন, আপনি একটা নতুন কিছু দেখতে পারেন। এখন একটা পরিবর্তন তো হবেই আপনার। আপনি আপনার এলাকার জন্য কি পরিবর্তন আনতে যাচ্ছেন? আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার এলাকার তৃণমূল পর্যায়ের রাজনীতি আসলে কতটা বদলেছে? তৃণমূল পর্যায়ের রাজনীতি আসলে কতটা বদলেছে? তেমন কিছু না। হ্যাঁ, বদলেছে। আগে যেমন ওই ফটো তোলার ইয়েটা ছিল না, রাজনীতির ছিল না, এখন ফটো তোলার রাজনীতিটা বিরাট হয়ে আসছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য বিগেস্ট চেঞ্জ। এটা ইট ইজ অমনি প্রেজেন্ট অ্যান্ড টু পাওয়ারফুল। তো ওই জিনিসটা আছে। এখন সোশ্যাল মিডিয়াকে আমাকে গালিগালাজ করার ইয়ে আসছে। লোকাল রাজনীতিতে ওই গুণগত ইমপ্রুভমেন্ট বরং আমি বলবো নিচের দিকে নেমে গেছে। কীরকম? আগে যেমন পিপল ইউজ টু বি যারা পলিটিক্যালি অ্যারেঞ্জমেন্টে দে ওয়ার ভেরি মাচ ডেডিকেটেড। এখনটা হলো যে সামথিং লাইক মোর অফ এ, যে লিডারের সাথে ছবি তুলে তুলে আমি পলিটিশিয়ান, মানে আমি একটা ওয়ার্কার না, আমি একটা ওয়ার্কার হচ্ছি আর সামথিং লাইক দ্যাট। এবং লিডার যখন আসে তখন আমি খুব হাইলি অ্যাক্টিভ, লিডার চলে যাওয়ার পর আমিও ঘরে চলে যাচ্ছি, এই জিনিসটা। আরেকটা হলো যে দের ইজ লট অফ ব্যাকবাইটিং এবং বেট্রেয়াল, এগুলি এখন আরও বেশ প্রকট। এখন এভরিবডি থিঙ্কস দ্যাট হি ইজ ইকুইভ্যালেন্ট টু হিজ লিডার। সে এসে নমিনেশন চায়, একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সে এসে পদ চায়, মানে তাদের ভাবলে আমার তো রাইট আছে। Yes, everybody has. Everybody has, but do you have the quality? না, সেই right and quality is same. রাজনীতিবিদরাই নামিয়েছেন যে কোনো জন পেতেই পারেন, যার টাকা আছে, পাওয়ার আছে, মাসল পাওয়ার, আর টাকা যার আছে, কালো টাকা যার আছে, সেটা তো সেন্ট্রালের সাথে যোগাযোগ করে পেয়ে যাচ্ছে। সো এই প্র্যাকটিস তো আপনারাই শুরু করেছেন, মানে রাজনীতির সেন্ট্রাল থেকেই তো এই চর্চা শোয়ার কারণেই এখন আপনারা সাফার করছেন। না, ওটা তো অন্য জিনিস। আপনি জানেন যে পার্টি যেটা পাওয়ার ইয়েতে আছে, টাকা আছে বা ইয়ে আছে, এটা তো নট exclusive only to Bangladesh. It applies to every country in the world. Those who have the power and everything, তারা পার্টি করে, এটাই তো সারা পৃথিবীতে এইভাবে আসছে। না, কিন্তু অন্য জায়গায় তো কোয়ালিটিটার সাথে তখনই স্যাক্রিফাইস হয় যখন তার হাতে ওই মাসল অ্যান্ড দ্য মানি দুইটাই থাকে, তাই না? না, মাসল জিনিসটা ইউজ করবে, মাসল জিনিসটা শব্দটা ইউজ হয় বেশি আমাদের বাংলাদেশে আর ইন্ডিয়াতে।
কথাটা বুঝছেন? হ্যাঁ, অন্যান্য দেশে বা পাকিস্তানে তো ডেফিনেটলি সামন্তবাদী ওখানে তো সাংঘাতিক ইয়ে, আমাদের এই সাবকন্টিনেন্টের ইয়ে, বাট নট ইট ডাজন্ট অ্যাপ্লাই ইন নেপাল ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আপনি কোনো মাসেল পাওয়ারের কোনো ইয়ে দেখবেন না। তারপরে আমরা যদি সাবকন্টিনেন্টের মধ্যেই থাকি, বাইরে গেলাম না, তো মলডিভস ফর এক্সাম্পল, ওখানে তো ডেমোক্রেসি সবসময় প্রিভ্যালেন্ট আছে, এতে ওখানে মাসেল পাওয়ার নেই। মাসেল পাওয়ারটা খালি আমাদের এই তিনটা দেশের মধ্যেই মাসেল পাওয়ার নিয়ে। আচ্ছা, কোয়ালিটির জিনিসে যেতে ফেরত আসতে চাই, এতে কোয়ালিটির জিনিসটা তো যখন মাসেল পাওয়ার টেক ওভার করে তখন কোয়ালিটি গোজ ডাউন, কোয়ালিটি তো থাকে না, ও তো হাইডিংয়ে চলে যায়। তো সেই চর্চা তো আসলে রাজনৈতিক দলগুলো শুরু থেকেই করে আসছে। আপনি যে কোয়ালিটির কথা এখন বলছেন, সব ক্ষেত্রে তো আর না, দেয়ার আর এক্সেপশন, মানে আপনি 100 জনের মধ্যে আপনি 2-4 জন এরকম মাসেল পাওয়ার পাইতে পারেন এতে ইয়েতে, ইটস বা দ্য রেস্ট অফ অল আর জেনুইন ইয়েতে। 5ই আগস্টের পরে যে নতুন রাজনৈতিক চর্চা শুরু হলো এবং বিএনপি প্রমিস করেছিল যে তারা একটা গুণগত পরিবর্তন আনবে, কিন্তু আমরা দেখলাম যে সেই জায়গায় আসলে তেমন কোনো পরিবর্তন আসলো না। মানে 5 আগস্টের পরে আমরা দেখলাম যে নানা ধরনের অভিযোগ আসছে বিএনপির নামে। নির্বাচনের আর মাত্র 2 থেকে 2.5 মাস সময় আছে। এই সমস্ত স্মৃতি মাথায় রেখে মানুষ কতটা বিএনপির উপর ভরসা করবে? আপনি কি জিনিস বলতে চাচ্ছেন আমি জানি। তা আপনি এই যে চাঁদাবাজি, তারপরে জায়গা দখল এন্ড অল দিস থিংস, এখন একটা জিনিস খেয়াল করেন, আর আরেকটা দল বলবে যে আমরা তো এই সময়ের মধ্যে ইনভলভ না, ঠিক আছে। প্রবলেম ইজ দ্যাট আমাদের লোকরা ডিফারেন্সিয়েশন করতে পারে না জিনিসটা, একটা জিনিসে যে আওয়ামী লীগ বিএনপি, সে তার কর্মীকে পয়সা দেয় না তার দল মানে পলিটিক্স করার জন্য। হি হ্যাজ টু মেক ইট ফর হিমসেলফ, যেভাবে পারে সে। হ্যাঁ, আবার দলও করতে হবে, দলও করতে চায় কিন্তু টাকাটা নাই, দল করতে গেলে টাকা খরচ। তো আমরা তো বেতন দিই না কাউকে। ইট ইজ দি এস্টাবলিশ ফ্যাক্ট দ্যাট লোয়ার এদেরকে কি বলে একটা ফ্যাসিলিটি করে দেওয়া, ব্যবসা ফ্যাসিলিটি করে, কন্ট্রাক্টারি করে দেওয়া টু মেক দ্য মানি। চাঁদাবাজি আমরা কোনো ইয়ে করবো না, ইসের। বাট এই জামাত ইসলামী তো বেতন দেয় তাদের, দে পে দেয়ার ডাউন টু দেয়ার লাস্ট মেম্বার। এই 17টা বছর এই মার, অ্যারেস্ট, পুলিশ হ্যারাসমেন্ট, জেলখানা, এই যে সাফারিংটা করেছে আমার গেছে, ও তোর জমি বিক্রি করে বাপের কাছ থেকে টাকা এনে তো করেছে, মানুষের কাছ থেকে কর্জ নিয়ে করেছে, ঠিক আছে। কথাটা জামাতও করেছে। নো ওয়ে আমি তো এতদিন বলে আসছিলাম, এখন আজকে মহাসচিব বলেছে যে এই 15 বছরে জামাতের কি বাহ্যিক ইয়ে ছিল, আন্দোলন কি করেছে হাসিনার এগেনস্টে। হোয়াট আর দে ডান? কটা জামাত এন্ড মাসে পুলিশ অ্যারেস্ট করেছে? জামাতের হাসিনার এগেনস্টে কি আন্দোলনে আছে আপনি আমাকে বলেন না ইন দিস 15 years? আমি তো যেদিন বলে আসতাম, আজকে দিকে মহাসচিব এই কথাটা বলেছেন ফার্স্ট টাইম, যে 15 বছরে জামাতের তো কোনো বাহ্যিক কোনো কিছু নেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার। নাথিং। উল্টা ওরা ছাত্রলীগের সাথে মিশে গেছে, ওরা আওয়ামী লীগের সাথে মিশে গেছে, ওই জামাতে ইসলাম শিবির বলার ছাত্রলীগ হয়েছে। আপনি এই সমস্ত যে একটা ডাকসু বাক্সুর কাছে কিভাবে হয়েছে এগুলি? তাহলে এখন মানুষ কেন এদের উপর ভরসা রাখছে? কাদের উপর? I don't understand why. ওরা তো আওয়ামী লীগের সাথে মিশে গেছিল একেবারে। সেটা গিয়েছিল, কিন্তু ইভেন ইন দ্য সিভিল সার্ভিস জামাতি অফিসাররা একদম মোর হোলিয়ার দ্যান দ্য পোপ, একদম আওয়ামী লীগের হয়ে গেছে একেবারে। ভালো ভালো পোস্টিং পাইছে, দে হিট দেয়ার ব্যাকগ্রাউন্ড কেমনে আল্লাহ জানে। বিএনপি আমরা তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারি নাই, কোনো পোস্টে কোনো চাকরি হয়নি বিএনপিতে, বা জামাতিতে তো চাকরি হয়েছে, ডিসি পোস্টিং পাইতেছে, এসপি পোস্টিং পাইতেছে। কিভাবে? বিএনপির তো কেউ ছিল না। না, কিন্তু আমি বলছি যে এই যে এখন আমরা যেটা দেখছি যে ছাত্র নির্বাচনের পর থেকে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের এটা দেখা যাচ্ছে যে জামাতকে মানুষ পছন্দ করছে, সামনের নির্বাচনে জামাত অনেকখানি এগিয়ে যেতে পারে। এই উত্থানটা তাহলে জামাতের কিভাবে হলো? কোন রাজনীতির ফলে তার এই উত্থান হলো? কোনো রাজনীতির ফলে তারা তো দে আর অলওয়েজ, শুনেন আমি যদি খুব স্পেসিফিক, ডানপন্থার উত্থান আসলে কিভাবে? বিএনপি, আওয়ামী লীগ বা আদার পলিটিক্যাল পার্টি টেবিলের উপরে বসে রাজনীতি করে। The only party which does politics under the table is Jamaat Islam. কি রকম? You will not know what they do. They are an ultra super secretive party. হ্যাঁ, এবং বলে বেড়াচ্ছে ওখানে ওদের ভোট দিলে জান্নাতে চলে যাবে, এই যা করতেছে আমাদের গ্রামাঞ্চলে। হ্যাঁ, মহিলা ভোটারদেরকে what they are trying to do. They are trying to capture the আওয়ামী লীগার্স। আওয়ামী লীগারদের বাড়িতে গিয়ে ওদেরকে সাহায্য করছে, যা লাগে ইয়ে করার করতেছে, প্রোটেকশন দিবে বলে করতেছে।
টাকা দিচ্ছে, যদি লাগে সাহায্য ইয়ে করতেছে। প্রত্যেক বাড়িতে মহিলা টিম বানিয়ে বানিয়ে মহিলাদেরকে, যেহেতু মহিলারা মোস্টলি ইলিটারেট ইন দ্য বাংলাদেশে, মহিলাদেরকে গিয়ে বলছে আপনারা ইসলামের দলে ইয়ে করেন, আপনারা সবাই নামাজ পড়েন ইসলামের দল, আমরা ইসলামের দল, আমরা আমাদেরকে ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, এবং আপনার যদি কোনো টিউবওয়েল পানি কিছু লাগে, এগুলো এই সমস্ত জিনিস। দে আর স্পেন্ডিং মানি। আপনারা তো এটা এই খবরটা তো রাখেন না। টেন্স অফ ক্রোর্স দে আর স্পেন্ডিং অলরেডি মানি ইন দ্য ইয়েতে। আমার এলাকায় আপনাকে ভুরি ভুরি আপনাকে এক্সাম্পল দিতে পারবো। ওকে 10 মান টিন দিয়ে দিচ্ছে, ওকে টিউবওয়েলের জন্য 15-20 হাজার টাকা দিয়ে দিচ্ছে, ওকে ঘর করার জন্য টাকা দিচ্ছে। হ্যাঁ, এইভাবে করে করে ইয়ে করতেছে তারা। আমার কাছে তো ওই টাকা নেই, আমার কাছে তো আই ডোন্ট হ্যাভ দ্য মানি। এটা তো সেন্ট্রালি ওদের কাছে। আপনি একটা জিনিস, একটা কথা আর বাড়ানোর দরকার নেই। জামাত ইসলামী কত বড় পার্টি, এমনি ইয়েতে 15% ওদের ভোট কাস্ট ছিল ম্যাক্সিমাম, না আরও কম, সরি 15% তো না, 10 to 12%। ঠিক আছে, গত বছর যে তাদের খরচের ইয়ে দিয়েছে, হিসাব দিয়েছে, বিএনপির খরচ হলো, এত আন্দোলন করে টোরে বিএনপিতে খরচ হলো 7.5 কোটি টাকা, 7 কোটি না, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড হাউ মাচ জামাত গিভ খরচ? 27 কোটি টাকা। একটা ফ্রিঞ্জ পার্টি, হ্যাঁ, যার টোটাল ভোট বেস বিফোর ইয়ে পর্যন্ত 10 থেকে 12%, সে 27 কোটি টাকা খরচ করে কোথায়? বিকজ দে আর পেইং অল দেয়ার, একেবারে পার্টি প্রেসিডেন্ট থেকে শুরু করে ডাউন টু এভরি রোকন, দে আর অল পেইড স্যালারিজ। এটা তো একটা স্যালারিতে একটা বড় একটা জিনিস গেল। হ্যাঁ, তারপরে যে এখন এই বছর দেখবেন জামাত ইসলামী যখন ইয়ে দেবে, ও তো 50-60 কোটি টাকা দিয়ে দিবে, হিসাব দিবে না, সেটা দিল। কিন্তু আমার প্রশ্নটা ছিল এরকম যে এই যে সাধারণ মানুষকে তাহলে এখন কিভাবে তারা, মানে আমার দেশটা যে ডানপন্থার দিকে ঝুঁকে যাচ্ছে, সেটা মোকাবেলা করার উপায় কি? না, আপনি কেন মনে করছেন দেশ ডানপন্থার দিকে ঝুঁকে যাচ্ছে? মানে চারপাশে তো তাই দেখতে পাই। মানে আপনি তো দাড়িওয়ালা একটু বেশি দেখতেছেন ইয়েতে করে, বাট ইটস নট। আপনি ধরেন যে মাজার ভাঙ্গা হচ্ছে, বাউলদের উপর অ্যাটাক হচ্ছে, সব ধরনের কালচারাল প্রোগ্রাম বন্ধ করা হচ্ছে। দিস আর মানে আইসোলেটেড ইনসিডেন্টস। হ্যাঁ, এগুলো আপনার টোটাল ভোটার বেসের আপনার 65-70% ইজ বিটুইন দ্য টু মেজর পার্টিস। আপনি আওয়ামী লীগকে বাতিল করে দেন, ওর ভোট তার মরে যায়নি, ভোটার তার মরে যায়নি, তাই না? সো ইটস অ্যারাউন্ড, বিএনপির হয়তো একটু বেশি এখন, হ্যাঁ, 40-30 মতন, 40-30 মতন হতে পারছে। নিয়ার অ্যাবাউট 70%, 2/3 ইজ বিটুইন দিস টু মেজর পার্টিস। জামাতের 10-12%, আর কিছু আছে আনডিসাইডেড। হ্যাঁ, ওরা যখন যে ইলেকশনের সুবিধা হয়, যাকে ভালো মনে করে সেদিকে ভোট দেয় ওরা। পার্টি তো বাংলাদেশে 4টা ছিল, একটা তো মারা গেছে, এরশাদের ও তো আর নাই, অস্তিত্ব নাই আর। হ্যাঁ, তো আওয়ামী লীগ হয়তো ডিসব্যান্ড মানে হয়ে যেতে পারে, বাট ওর ভোটার বেসটা তো রয়ে গেছে। এই ভোটার কোন দিকে ঝুঁকবে মনে হয়? হ্যাঁ, এই ভোটারকে আনার চেষ্টা করতেছে জামাত ইসলামী, সবচেয়ে একেবারে তাম্বু খাটায় বসে আছে ওদের বাড়ির পিছনে বাইরে, লিটারেলি। হ্যাঁ, ওদের ভোটটা, কারণ ও তো আর বিএনপি ভোট আনতে যাচ্ছে না। হ্যাঁ, ওই এইদেরকে আনার জন্য চেষ্টা, এবং আরেকটা সে চেষ্টা করছে বিএনপির মহিলাদেরকে টার্গেট করছে। আচ্ছা, হ্যাঁ, গ্রামাঞ্চলে এই বেসতে যাবা, হ্যাঁ, ইসলামের দল, হ্যাঁ, এইগুলি কথা বলে মেয়েদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমাদের ইলেকশন ক্যাম্পেইন তো ইজ টু উই আর গোইং টু স্টপ দিস থিংস। অনেক জায়গায় কিন্তু এই ধরনের এদেরকে বন্ধ করা হয়েছে। এটা তো ইলিগাল জিনিস। হ্যাঁ, দিস ইজ নট ইলেকশন ক্যাম্পেইনিং। তাহলে জামাত এখন ঠিক কোন রাজনীতিটা করছে? তার শখ, সে হঠাৎ করে না, কেন আমি জিজ্ঞেস করলাম যে একটা ভাব হয়ে গেছে। না, জামাত এখন কোন রাজনীতিটা করছে, আমি এই প্রশ্নটা এই জন্য করতে চাই যে সে এখন নানা রকম উদার কথাবার্তা বলছে যে নারীদের কর্মঘণ্টা কমানো হবে, নারীদেরকে সুবিধা দেওয়া হবে। 5 ঘন্টা করে দিবেন, কি কারণে? ওয়াই? হোয়াট ফর? হোয়াটস দ্য লজিক্যাল রিজন ফর দ্যাট? যার প্রয়োজন, কেউ নাকি বুদ্ধি এটা দিছে, আমরা 5 ঘন্টা কমাই দিব, সরকার ওইটা টাকা দিবে। বাপের খালি সম্পত্তি নাকি? সরকার টাকা দিবে, 3 ঘন্টা আপনি কাজ করবেন, ওটার জন্য সরকার টাকা দিবে। ফ্রম ওয়্যার? এটা তো একটা ইললজিক্যাল প্রস্তাবনা। এগুলি সব সুদিং কথাবার্তা, জাস্ট টু আপনাদেরকে মেলাইন করে নিয়ে ক্রিম লাগানো। বাংলাদেশের অর্থনীতি এখন কোন জায়গাটা দাঁড়ানো মনে হচ্ছে? কত খারাপ, কত ভালো? অর্থনীতি খুব ভালো। এই গত 1 বছরে মোটামুটি যে ব্যালেন্স করে নিয়ে এসছে, বা থ্যাঙ্কস টু দি গভর্নর অফ দ্য বাংলাদেশ ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স অ্যাডভাইজার, কোয়াইটলি কাজ করে যাচ্ছেন। দে হ্যাভ স্টেবিলাইজ দ্য সিচুয়েশন। মানে আমাদের জাহাজটা তো কাইত হয়ে গিয়ে আর একটু উল্টানোর বাকি ছিল, খালি জাস্ট পুরোপুরি উল্টানোর বাকি ছিল। 5 আগস্ট যদি না হতো, আর কয়েক মাস পরে উই উড বি ব্যাংকরাপ্ট কান্ট্রি। আমাদের এলসি কেউ অ্যাকসেপ্ট করে না, আমাদের এলসি পেমেন্ট করার ক্ষমতা নাই।
কোন লেভেলে নিয়ে গেছিল, কারণ টাকা লুটে নিয়ে গিয়ে দেয়ার ওয়াজ নো মানি টু পে। এবং যে এই যে ইম্পোর্ট এক্সপোর্টের নামই তো আপনার টাকা পাচার হয়েছে। ওনার অ্যাডভাইজার সালমান শাহই তো ধরা গেছেন বেক্সিমকো 900 কোটি টাকা এভাবে করে ইম্পোর্ট এক্সপোর্টে করে ফরেন এক্সচেঞ্জ। তো ফরেন এক্সচেঞ্জে যদি আপনার না আসে তা আপনি এলসি পেমেন্ট করবেন কী করে? এরপরে তো আপনার দ্য ডিসপ্যারিটি বিটুইন দ্য এক্সচেঞ্জ রেট এত হয়ে গেছে, মানুষ ব্যাংকে ইয়ে দিচ্ছে না, হুন্ডি করে ওই টাকাটা ওখানে থেকে যাচ্ছে, এখানে টাকা দিয়ে দিচ্ছে এক্সচেঞ্জ রেটে। তাই দেখেন তো এক্সচেঞ্জ রেট ইজ কাম ডাউন টু ভেরি মিনিমাল লেভেলে। হ্যাঁ, তো ওই দিক দিয়ে আপনার কী বলে কারেন্সি স্টেবিলাইজেশন, ইনফ্লেশনটাকে করা। ইনফ্লেশন তো 13% দিকে ঠিক ছিল, এখন তো 9% নিয়ে আসছে ইয়েতে করে। আমাদেরকে দেখা দিচ্ছে ব্যাংক 1,80,000 কোটি ব্যাংক ডিফল্ট, বাট অ্যাকচুয়ালি তো 5 লাখের উপরে। আর ব্যাংক ডিফল্ট তো হলো, শুনে ডিফল্টের দুইটা জিনিস, একটা হলো জেনুইন বিজনেস করতে গিয়ে ধরা খেয়েছে, হ্যাঁ, সেটা তো রিয়েল ডিফল্ট। আরেকটা হলো যে লুটে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, দ্যাটস মাই মানি, নিয়ে চলে গেছে অ্যাসালম, এভাবে করে নিয়ে গেছে আমার টাকা, বাস পাবলিকের টাকা দিয়ে। এই যে ব্যাংকগুলি আজকে যে 5টা ব্যাংকে 30,000 কোটি টাকা দিয়ে করতে হচ্ছে, তো এটা কার টাকা? ইটস এ গভর্নমেন্ট মানি। ও তো 30,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, আরও বেশি, ও তো নিচে আরও অনেক বেশি। হ্যাঁ, তো এখন আপনি কি অবস্থা দেখছেন? মানে আমরা যেটা দেখতে পাই যে এখন স্টেবিলাইজেশনটা আসছে কিছুটা লেভেলে। আপনি তো মেইন জিনিসটা দেবেন যে ইনফ্লেশনটাকে আপনি কতটুকু কন্টেইন করতে পারছেন। ঠিক আছে, ইনফ্লেশনটা আমার পিয়ার কান্ট্রিতে এখন ইজ অ্যারাউন্ড 5-6%-এর মতন। হ্যাঁ, আমি এখনও 9-10 উপরে, বিটুইন 9 and 10। ওই 3% or 4% মেক্স এ হিউজ ডিফারেন্স। আমাদের যে প্রোডাক্টসের প্রাইস, ভেজিটেবল মানে এই যে বাসে গ্রোসারিজ প্রাইস is so high in compared to India and Pakistan, অনেক উপরে। শ্রীলঙ্কা ব্যাংক্রাফ্ট হয়েছিল, বাট এই যে সাবেক প্রেসিডেন্ট এটাকে করে নিয়ে ইনফ্লেশনটাকে 2%-3% নামে নিয়ে আসছে, লেস দেন 3%। হ্যাঁ, পারলাম না কেন? প্রাইসেস অফ থিংস আর উইথিন দ্য ইয়ের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, ওর কারেন্সি ভ্যালু ভেরি লো, কিন্তু আমরা তো আনতে চেষ্টা করতেছি। আপনাকে জিনিস দেখতে হবে, ইটস পপুলেশন ম্যাটার্স। ওর পপুলেশন হলো মাত্র 2.5 কোটি, 2 কোটি 60 লাখ মানুষ, আমাদের হলো 18 কোটি মানুষ। তো এরকম একটা গার্গান্টুয়ান জিনিসটাকে কন্ট্রোল করে আনতে তো একটা সময়ের ব্যাপার লাগে। ইকোনমি ইটস নট ভেরি এনকারেজিং, বাট স্টিল ইন পজিটিভ সাইড। এই ক্ষেত্রে কি আপনি এই গভর্নমেন্টের কোনো ব্যর্থতা দেখেন, নাকি আসলে আগের ব্যর্থতার, আগের দুর্নীতির এখনো ক্যারি করে চলছে? এখন দুর্নীতি ক্যারি করে চলছে। জিনিসটাকে তো করতে হবে, স্টেবিলাইজ করতে হবে। তো না, ব্যর্থ এই সরকারের ইকোনমিক দিক দিয়ে ব্যর্থ বলবো না আমি। আই উইল নট সে ইদার, দে হ্যাভ ডান দেয়ার বেস্ট অফ এবিলিটি, হোয়াট দে কুড ডু। ওনাদের সাধ্যের মধ্যে যা করেছেন এবং স্টেবিলাইজ করেছেন এটাকে, ইকোনমিক ইস্যুটাকে। এবার একটু আপনার ব্যক্তিগত আলাপে আসে। আপনার বাবা ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ, সাবেক অর্থমন্ত্রী এবং অত্যন্ত সফল, বাংলাদেশের ইতিহাসে সফল অর্থমন্ত্রী, যেখানে যে কোনো রাজনৈতিক দল আসলে সেই সম্মানটা দিত। তো সাইফুর রহমানের ছেলে হিসেবে আপনি কতটা চাপ অনুভব করেন রাজনীতির মাঠে? মানে সুফল কতটা পান, মানে সুবিধা কতটা নেন, অসুবিধা কতটা পড়েন? সুবিধা অসুবিধার কিছু নাই এখানে। চাপ নিশ্চয়ই আছে না, সাইফুর রহমানের ছেলে এরকম হইতে হবে, একটু আশা করে, একটু মানুষের অনেক এক্সপেকটেশনস এবং দে এক্সপেক্ট দ্যাট আগামী সরকার আসলে আপনি একটা পজিশন অফ পাওয়ারে যাবেন, হ্যান তেন। এই জিনিসটা ওদের কাছ থেকে করাইতে হয়। আমি বললাম, ভাই আমার আপাতত দৌড় আপ টু এমপিগিরি পর্যন্ত, তোমরা এর বেশি আমাকে করার চেষ্টা করো না, বাকিটা অন্য বিষয়। বাট হ্যাঁ, কথা হলো যে ওনার অ্যাজ হিজ সান পপুলারিটি দিক দিয়ে ইটস ভেরি রেসপন্সিভ আমার কাছে। দি হিউজ এক্সপেকটেশনস অফ মাই এরিয়াস পিপল। আমি তো 5 বছর এমপি ছিলাম, এবং হ্যাঁ ঠিক আছে, তখন মাই ফাদার ওয়াজ অলসো ফাইন্যান্স, বাট আই অলসো, এখন আমি নিজেও যদি এনে ডেভেলপমেন্ট করি বলবো যে তোর বাপে দিছে, আর আমি না করলেও বলবো যে বাপে দিয়েছে। এখনও ওই আপনি যদি দেখেন অ্যাট দিস এইজ এখন, এবং আমি মানুষজন পরিচয় দেওয়ার আগে আমাকে অমুকের ছেলে বলে ফার্স্টে আসবে, এটা অটোমেটিক। এখন আমি তো আর ওকে বলতে পারি না তুই বাবার নাম বলার দরকার নেই, হ্যাঁ আমার নাম বল, এটা তো আবার খারাপ দেখায়, আর বলবোই বা কেন। বাট স্টিল পিপল ওই অ্যাডজেক্টিভটা ওদের অ্যাড করতো, আর কোনো অ্যাডজেক্টিভ না লাগাক, ওই অ্যাডজেক্টিভটা তারা লাগাবেই। হ্যাঁ, তো ওই দিক দিয়ে ওইটার একটা পাওয়া যায় ইসেদের।
তো কিন্তু মানুষের মধ্যে এক ধরনের এক্সপেকটেশন থাকে যে মানে ওই সময়টায় মৌলভীবাজার শহরে, মানে উনি তো শুধু 3 আসনের ছিলেন, কিন্তু এছাড়াও পুরো উনি তো সিলেটের সিলেট এমপি থেকেও ছিলেন, MP ছিলেন। 3 টাইমস এমপি ছিলেন ইয়েতে। মানে পুরো সিলেটের যে পরিবর্তন হ্যাঁ। এসছে ওনার সময় বলা হয়, হ্যাঁ, আপনার দিক থেকে আপনার কাছেও নিশ্চয়ই এরকম একটা চাহিদা না, থাকে। but আমি তো আর ওনার লেভেলের লোক না, নাম্বার 1। আমি ওই লেভেলে যেতে পারলে তখন দেখা যাবে ইয়েতে। বাট দে রেসপেক্ট মি মাই পার্সোনালিটি। অনেকে মনে করে আমি একটু রাগী, তারপরে আই এম ট্রাইং এলুফ, এগুলি হইলো যারা আচ্ছা, মাই হ্যাঁ, এই প্রশ্ন আমিও শুনতে চাই যে আপনার সম্পর্কে এই অভিযোগ আছে যে আপনি অনেক রাগী। হ্যাঁ, রাগী, আমি রাগী ইয়েতে, আমি লিটল বিট শর্ট টেম্পারড। কিন্তু একজন রাজনীতিবিদের তো আসলে যতখানি মানুষের কাছাকাছি থাকার জন্য আমি তো আম জনতার সাথে রাগি না, আমি আমার কর্মীদের সাথে রাগারাগি করতে পারি। হ্যাঁ, ওর সাথে, বাট আমার আমজনতার লোকের সাথে আমার কি রাগারাগি করা আছে? ও যদি হি মাইট কাম উইথ মি উইথ বলে আমাকে চানটা এনে দেন, হ্যাঁ, এখন আমি তো ওকে বলবো না তোর কি মাথা খারাপ নেই হারামজাদা, তুই কোথা থেকে আসছিস, এরকম তো আমি বলবো না। চাঁদ আসার টাইম আছে, যখন আসবে তখন তোমাকে দিব না, এখন তুমি যাও। জিনিসটা হলো যে এইগুলো আমার ডিট্রাক্টার্সটা আমার সম্বন্ধে ইয়ে করবে বা ইয়েতে, যেটা আমি টোল ইউ ইন মৌলভীবাজার যে আমি কিন্তু ওই যে গ্রে এরিয়াতে বিচরণ করি না। আমাকে অনেক সময় আমার পিএসরা বলে যে, বা আমার অ্যাডভাইজার্সরা বলে স্যার এই কথাটা বললেন না। না, আমি বলবো এটা স্যার, এটা পরে একটু ঘুরাই বলেন স্যার ইয়েতে। আচ্ছা, তারপরে একটু ঘুরাই বলি। আপনার এলাকার উন্নয়নের জন্য আপনার প্রতিশ্রুতি কি থাকছে? মানে আমার এলাকার উন্নয়ন, আমার ফাদার এবং আমি মিলে ভোট দিবে, উই হ্যাভ ডান ইট ইয়েতে। আমাদের এখন মানুষের ফার্স্ট যে প্রায়োরিটি সেটা হলো রাস্তাঘাটগুলিকে ঠিক করা। লাস্ট 17 years বিকজ ইট ওয়াজ সাইফুর রহমানের জায়গা, ইয়েতে কোনো অনুদান করা হয়নি এই রাস্তাঘাটগুলি। এই যে আমি আজকে এখন ইলেকশন করার জন্য যে সমস্ত গ্রামীণ রাস্তাঘাটে গাড়ি চালাতে পারি না, যে জায়গায় আমার যাওয়ার কথা 10 মিনিটে, সেখানে আমার লাগে 25 থেকে 30 মিনিট, কারণ এত খানাখন্দ হয়ে গেছে, গাড়িকে আস্তে আস্তে চালাতে হয়। তো এইগুলি কোনো ডেভেলপমেন্টের কাজ করে নাই। এই নামকাওয়াস্তে ছোটোখাটো 4-5 কোটি টাকা দিয়েছে, এদিক ওদিক কাজ করে, দ্যাটস অ্যাবাউট ইট। সো দ্য মেজর পার্ট ইজ টু আমার পুরা এন্টায়ার যে আমার ইয়েতে কনস্টিটিউয়েন্সিতে যে রোড নেটওয়ার্ক আমরা করেছিলাম, সেই রোড নেটওয়ার্কে রেস্টোর করা। হ্যাঁ, সেটা হলো 1 নম্বর। নাম্বার 2 হলো ডিপ টিউবওয়েলের এখানে একটা বেশ ডিমান্ড ইয়েতে আছে, ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা। এখন ইলেকট্রিসিটি মোটামুটি সব জায়গায় চলে গেছে। তারপরে আপনার ইয়েতে কি বলে, অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনার পরিকল্পনা কি? আর্থসামাজিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের মৌলভীবাজার ইজ বেসিক্যালি ট্যুরিস্ট ডেস্টিনেশন ডিস্ট্রিক্ট। এটা ট্যুরিস্টের নামকাওয়াস্তে ট্যুরিস্ট ট্রাস্ট সেক্টর, ইয়ে সব কিছুর অল মানি হ্যাজ গন টু কক্সবাজার। আচ্ছা, ওখানে লোকে যায় ইয়েতে। আমাদের একটা এয়ারপোর্ট দরকার। এয়ারপোর্ট ছিল শমশেরনগরে, বন্ধ হয়ে গেছে, ওটাকে আমি চালু করতে চাই। আমাদের ডেডিকেটেড ট্রেন চাই, ট্রেন টু সিলেট। ওটার টিকিটটা হলো ইসের মতন, কি বলে ইয়ে, মানে যে খুব দুষ্প্রাপ্য যে একটা জিনিস, সেটা পাইতে ওই ব্ল্যাক মার্কেটের টিকিটটা কিনে ফেলে 500 টাকার টিকিট কিনে ওটাকে পরে 2000 টাকা বিক্রি করে। হ্যাঁ, তো উই ওয়ান্ট এ ডেডিকেটেড ট্রেন অনলি আপ টু শ্রীমঙ্গল, যেটা পর্যটন ট্রেন হিসেবে, যেটা পর্যটন ট্রেন হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, অ্যান্ড শ্রীমঙ্গল থেকে এটা ফেরত যাবে, তখন ইট উইল বি ডেডিকেটেড ট্রেন ফর মৌলভীবাজার। হয়তো আমরা একটু আগায় নিয়ে কুলাউড়া পর্যন্ত নিতে পারি, এর বেশি না। লাস্ট স্টেশন আফটার মৌলভীবাজার ইজ কুলাউড়া ইতে, বাট কুলাউড়া তো আর ওইরকম ডেস্টিনেশন যা একটু পর্যন্ত নিলাম। বাট মাই টার্গেট ইজ দ্যাট ম্যাক্সিমাম ট্রাভেলার্স আর যদি মৌলভীবাজার আসে, 80% ট্রাভেলার্স আর ট্রাভেলিং টু শ্রীমঙ্গল। এর মধ্যে ট্যুরিস্টরা একটা বিরাট একটা ফ্যাক্টর ইয়েতে। তো এইটা একটা করা। এরপরে আপনার আমাদের যে কলেজটা আছে, অনলি কলেজ ইন দ্য এন্টায়ার ডিস্ট্রিক্ট, এটাকে আমরা এটা অনেক জায়গা আছে, এটাকে স্ট্যান্ডালোন ইউনিভার্সিটি করা যায় কিনা সেই ব্যাপারে উই ওয়ান্ট টু গো ইনটু ইউনিভার্সিটি ট্রান্সফর্ম করা। তারপরে হলো আমাদের যে হাসপাতালটা, এটাকে এক্সপ্যান্ড করে নিয়ে এটাকে স্পেশালিটি বাড়ানো, এটার যে ইকুইপমেন্ট বাড়ানো, এবং এই জিনিসটাকে আরও ফার্দার যাতে রেফার করতে না হয়। রেফার করতেই হবে, কিছু করার নাই, আপনি এটাকে স্পেশালিটি হাসপাতাল দিতে পারবেন না। এভরি হাসপাতাল ইন অফিসিয়াল টাউন ইজ বেসিক্যালি আপনাকে বেসিক কোনো মতো ইয়েটি করে নিয়ে দেন দিল সেন্ড ইউ দি স্পেশালাইজড হসপিটাল। ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যান, তাহলে আমাদের সিলেটে আরেকটা মাউন্ট এডেরও আছে, নাহলে নর্থ ইস্ট ইয়েতে আছে, ওখানে ওই স্পেশালিটি আছে হাসপাতালে নিয়ে। এটা তো স্পেশাল, দিজ আর জাস্ট জেনারেল হসপিটাল। আপনাকে জেনারেল যতটুকু ট্রিটমেন্ট পাওয়া যায় অতটুকু করে দিয়ে। শিক্ষা খাতে, শিক্ষা খাতে তো এটা তো আমার ব্যাপার না, এটা তো গভর্নমেন্টের। এটা শিক্ষা খাতকে তো আপনার হাসিনা ইন্ডিয়ান ইয়েতে প্ল্যানিংয়ে সব 12টা বাজে দিয়ে চলে গেছে। তো
তো এই শিক্ষা খাতটাকে তো ইমপ্রুভমেন্ট করে দিস ইজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসি ম্যাটার, এটা তো আমার ব্যাপার না এজ এমপি আপনি নিশ্চয়ই মানে সেই শুরুর আলাপে যেতে হচ্ছে যে আপনি কোনো বিল রাখবেন কিনা। শিক্ষা খাতের বিষয়তে গভর্নমেন্ট হ্যাজ টু টেক ইট। আমি এই প্রশ্ন করলাম কারণ এই অঞ্চলের মানুষ শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি পেছানো। না আমার একটা জিনিস হয়েছে আপনার ইয়েতে আওয়ামী লীগ সরকারের সময় 15 বছরে স্কুলগুলিকে ডেভেলপ করেছে, হাই স্কুল বিল্ডিং করে দিয়েছে, এগুলি হয়েছে একেবারে যে তো দোজ আর বিন ডান। স্কুলগুলি আগে তো ডিলেপিডেটেড হাই স্কুল টিন শেডের করে গিয়েছিল, এখন তো 4 তলা বিল্ডিং। আমাদের শিক্ষার মানটার ইম্পর্টেন্ট হতো, সেটা তার এমপির বিষয় না, এটা তো গভর্নমেন্ট হ্যাজ টু টেক পলিসি হাউ টু ডু দিস, দ্য মিনিস্ট্রি হ্যাজ টু টেক দ্য ইয়ে। অনেক ধন্যবাদ, দীর্ঘ আলাপ, আমার অনেক ভালো লাগলো, আমি আশা করি আপনারও নিশ্চয়ই ভালো লাগছে এবং বেশ কিছু বিষয় পরিষ্কারভাবে জানা গেল। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করে এখানে আসার জন্য এবং নতুন এই কনসেপ্টে আলোচনা করার জন্য। অনেক ধন্যবাদ। আলোচনা শেষ, অনেকগুলো বিষয় আমাদের সামনে উঠে আসলো। রাজনীতির গুণগত পরিবর্তনের কথা সবাই বলছেন, আসলে কতটা পরিবর্তন হবে এবং আদতেই করা যাবে কিনা, গোড়া থেকেই বদলানো যায় কিনা, অন্তত দীর্ঘদিন ধরে যারা রাজনীতির মাঠে আছেন সেই রাজনীতিবিদরা কি বলছেন, চেষ্টা ছিল সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।